নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যে সময়কার কথা বলছি তখন আমার বয়স 14 কি 15 বছর হবে। মাকড়দার কাছেই আছে ঝাপড়দা। নামটা শুনলেই তখন হাসি পেত। ঝাপড়দাতে আমাদের এক বন্ধু ছিল, তার নাম ছিল ক্যাবা। ওই নামেই তাকে ডাকতো সবাই। সেই বন্ধুটি মুড়িউলি মাসির বাড়িতে আসতো বলেই তার সঙ্গে আমার এবং আমার বন্ধুদের পরিচয়। একদিন ক্যাবা আমাদের ধরে বসলো, দু একদিনের জন্য ওদের গ্রামে যেতেই হবে। ওর এই আমন্ত্রণে আমরা কেউই না করলাম না। গোরা, আমি, পল্টন তিনজনেই লাফিয়ে উঠলাম। যেহেতু মুড়িউলি মাসির বোনপো, তাই বাড়িতেও কেউ এই যাওয়াটা ব্যাপারে আপত্তি করল না। মুড়িউলি মাসির বাড়ি নান্নায়, ক্যাবাদের দক্ষিণ ঝাপড়দায়। আমাদের হাওড়া থেকে জায়গাটার দূরত্ব বেশি নয়। একদিন সকালে ক্যাবার সঙ্গে আমরা চললাম ওদের দেশে। তখন হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল। সেই ট্রেনে চেপে আমরা ঘন্টা দেড়েকের জার্নির পর ডোমজুড়ে এসে নামলাম। ডোমজুর তখন এত উন্নত ছিল না। চারিদিকে মাটির অথবা ছিটে বেড়ার ঘর এবং বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। এইখান থেকে দক্ষিণ ঝাপড়দা হয়ে একটি বনপথ সোজা চলে গেছে নান্নার দিকে। নান্নার পঞ্চানন্দ হলেন অত্যন্ত জাগ্রত। সেই পথ ধরে একসময় শ্মশান পার হয়ে একটি গ্রামে এসে পৌঁছালাম আমরা। সেইখানে অনেক সুপ্রাচীন বট ও অসত্যের সমারোহ দেখে আমরা ভয় পেয়ে গেলাম। তারই মাঝে বহুদিনের পুরনো একটি ভাগ্নপ্রাপ্ত বাড়িতে এসে ঢুকলাম আমরা। ক্যাবা বলল, এই আমাদের বাড়ি। বাড়ির চেহারা দেখে বুকটা শুকিয়ে গেল। এ তো ভূতের বাড়ি। এই বাড়িতে কোনো মানুষ বাস করে নাকি? বাড়ির ইটগুলো সব নোনা লেগে ঝরে পড়েছে। কোথাও জোরে একটু শব্দ হলেই বোধহয় ভেঙে পড়বে বাড়িটা। এই বাড়ির দোতলায় একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। সব দেখে শুনে গোরা বলল, খুব জোর একটা রাত, তার বেশি নয়। কাল সকাল হলেই পালাবো আমি। পল্টন বলল, এ নিঘাত ভুতুড়ে বাড়ি। আজ রাতে ভূত এসে যদি আমাদের গলা টিপে না মারে তো আমি কি বলেছি। আমি বললাম, তার চেয়েও বেশি ভয় হচ্ছে আমার সাপ অথবা বিছের। যে ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে সাবেককালের একটা পুরনো পালিশোটা ভাঙা খাট ছিল। তাতে ছিল দুর্গন্ধযুক্ত তেলচিটে বালিশ আর চটের ওপর ছেঁড়া কাঁথা বিছানো গদি। এই বিছানায় শুতে হবে ভেবেও গা যেন গুলিয়ে উঠল। একটু পরে ক্যাবা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওরা সবাই খুব খুশি হলেন আমাদের দেখে। ক্যাবার মা বললেন, গরিবের বাড়িতে কেউ তো আসে না বাবা, তোমরা এসেছো বলে খুব আনন্দ হচ্ছে আমাদের। আমাদের ঘরদোর ভালো না মোটেও, বিছানাপত্রও ভালো নেই, খুব কষ্ট হবে তোমাদের। ক্যাবার মায়ের আন্তরিকতাপূর্ণ কথা শুনে মন ভরে গেল আমাদের। সত্যি স্নেহময়ী জননী তিনি। বললাম, তাতে কি, আমরা ঠিক মানিয়ে নেব। ক্যাবার মা বললেন, যাও কুয়োতলায় গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের জলখাবারের ব্যবস্থা করি। আমরা ক্যাবার সঙ্গে কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম। ক্যাবা দড়ি বালতি নিয়ে জল তুলে দিতে লাগলো। আমরাও জল খরচ করতে লাগলাম। তারপর গামছায় হাত মুখ মুছে
ঘরে আসতেই ক্যাবার মা আমাদের প্রত্যেককে মেঝে আসন পেতে বসিয়ে গরম গরম লুচি আলু ভাজা রেঁধে খাওয়ালেন। খুব তৃপ্তির সঙ্গে আমরা খেয়ে নিলাম সেইগুলো। খাওয়া দাওয়া হলে আমরা ক্যাবার সঙ্গে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম। এখানে এত ঘন ও বড় বড় গাছ চারিদিকে যে মনে হলো এ পত্রছায়া ভেদ করে সূর্যের আলো বোধহয় কারোর ঘরে কখনো ঢোকে না। দিন মানেও তাই অন্ধকার। এইভাবে আমরা সারা গ্রাম তোড়পাড় করে একসময় স্টেশনের দিকে এগোলাম। এখানটা তবু জমজমাট। চাপাডাঙ্গার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন তখন তার দেশলাই খোলের মতো শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার পরই হুইসেল দিয়ে নড়ে উঠল ট্রেনটা, আর তার একটু পরেই চারিদিক থেকে রব উঠল, গেল গেল গেল। কি ব্যাপার? না, স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণবাড়ি মাঠের দিকে যেতে গিয়ে একটা ছাগলকে চাপা দিয়ে উল্টে গেছে ট্রেনটা। অমনি সবাই ছুট লাগালো। অনেক লোকের সঙ্গে আমরাও ছুটলাম। কতগুলো লোক ট্রেনের মাথায় বসে ঠ্যাং ছড়িয়ে যাচ্ছিল। তাদেরই অনেকে ছিটকে ছুটকে পড়ায় লেগেছে খুব। বাকি যারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়ে বেরিয়ে এসে দড়ি বাঁশ ইত্যাদি নিয়ে চেষ্টা করছে আবার কামরাগুলোকে লাইনের উপর তুলে বসানোর জন্য। একটা বোকা পাঁঠা এমনভাবে কাটা পড়েছে যে তার ধর একদিকে মুন্ডু আরেক দিকে হয়ে গেছে। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় কাত হওয়া দু তিনটে বগিকে ঠিকঠাকভাবে বসানো হলো। আবার নড়ে উঠল ট্রেন। আমরাও বিদায় নিলাম। দুপুরবেলা স্নান পর্ব শেষ হলে মধ্যাহ্ন ভোজন। কাঁসার থালায় মোটা চালের ভাত, বড় জামবাটিতে করে পেঁয়াজ দিয়ে মসুর ডাল, পোস্ত চচ্চড়ি, শোল মাছের ঝোল আর আমের চাটনি তো ছিলই। সময়টা তখন গরমের দিন, বৈশাখ মাস। আমরাও বেশ পরিতৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া সেরে সুপুরি এলাচ মুখে দিয়ে ওপরের ঘরে শুতে এলাম। এতক্ষণে কিন্তু পরিবেশটা আমরা মানিয়ে নিতে পেরেছি। খাটে না শুয়ে ঘরের মেঝেই মাদুর পেতে আমরা শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে কত গল্পই না হলো আমাদের। বেশ গল্প করতে লাগলাম ট্রেন উল্টানোর ওই ব্যাপারটা নিয়ে। পল্টন বলল, রেল দুর্ঘটনায় মরলেই লোকগুলো সব ভূত হতো। গোরা বলল, তা কেন হবে? ওরা হতো গন্ধ কাটা। আমি বললাম, বারে, গন্ধ কাটা বুঝি ভূত নয়? ক্যাবা বলল, যতক্ষণ না কেউ নিজে থেকে রেল লাইনে মাথা দিয়ে গলা না কাটাবে ততক্ষণ সে গন্ধ কাটা হবে না। তবে অপঘাতে মরলে অন্য ভূত সে হবেই। আমাদের যখন এরকম সব আলোচনা হচ্ছে তখন নাদাপেটা কদম ছাটা একটা ছেলে এসে ক্যাবাকে ডেকে নিয়ে চুপি চুপি ফিসফিস করে কি যেন বলল। শুনেই তো লাফিয়ে উঠল ক্যাবা। বলল, দারুণ হবে রে। কোথায় করবি? ব্রহ্মডাঙ্গার মাঠে। তবে আর দেরি কেন? যোগাড় যন্ত্র সব কর। ছেলেটা চলে যেতেই ক্যাবা এসে বলল, আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের, খালধারে ব্রহ্মডাঙ্গার মাঠে। তোরাও থাকবি? পল্টন বলল, বলিস কি রে? তা মেনু কি শুনি? গরম ভাত, পাঁঠার মাংস আর আমের চাটনি। গোরা বলল, চাঁদা কত করে? পাঁঠার তো অনেক দাম। ক্যাবা বলল, তেল নুনটা ঘর থেকেই জোগাড় হয়ে যাবে, চালেরও অভাব হবে না। আমও আছে গাছের ডালে, দু চারটে পেরে নিলেই হবে। কিনতে হবে শুধু গুড় আর চিনিটা। মাংস তো ফাও, অর্থাৎ কি না তখনকার সেই কাটা পড়া পাঁঠাটাই হবে আজ রাতে আমাদের খোরাক। আমার বন্ধু ওই হেবোটা সবার নজরে দিয়ে সরিয়ে নিয়ে এসেছে পাঁঠাটাকে। অমন নধর পাঁঠা সচরাচর পাওয়া যায় না। সত্যি ভোজটা
যা হবে না। ক্যাবার কথায় গোড়া পল্টন উৎসাহিত হলেও আমার মন কিন্তু সায় দিল না। বললাম, দেখ, খাওয়ার জন্য একটা পাঁঠাকে যদি কাটা হয় বা ঠাকুর দেবতার স্থান থেকে বলি দেওয়া হয় সে আলাদা কথা, কিন্তু রেলে কাটা পড়া বা অন্য কোনোভাবে অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ খাদ্য হিসাবে গ্রহণ না করাই ভালো। ক্যাবা বলল, দূর বোকা, কেটে খাওয়া রেলে কাটা পড়া একই ব্যাপার, কিছুই হবে না ওতে, চল তো। আমার গা ঘিন ঘিন করলেও কি হবে, গোড়া আর পল্টনকে দেখলাম খুব উৎসাহ, অগথা অনিচ্ছা সত্ত্বেও যেতেই হলো ওদের সঙ্গে। ব্রহ্মডাঙ্গার মাঠে তখন হেবা ছাড়াও আরও 2-3 জন জড়ো হয়েছে। সবাই মিলে একটা গাছের ডালে পাঁঠাটাকে ঝুলিয়ে তার ছাল চামড়া ছাড়াতে লেগে গেছে। এই করতে করতেই বেলা কাবার। সন্ধ্যাবেলা মাঠে গর্ত করে সেই গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো। তারপর শুকনো ডালপালা জোগাড় করে তাই জাল দিয়ে শুরু হলো রান্না বান্না। দেখতে দেখতে আমরা প্রায় 10-12 জন হয়ে গেলাম। আমের চাটনি ভাত আগেই তৈরি হয়েছিল। গরমাগরম মাংস রান্না হলেই শুরু হবে খাওয়া দাওয়া। কুমোরদের বাড়ি থেকে কিছু মাটির গেলাস চেয়ে আনা হয়েছিল। একটা বালতিতে করে নিয়ে আসা হয়েছিল 1 বালতি জল। ক্যাবা একটা কলা গাছ থেকে কতগুলো পাতা কেটে এনেছিল। সবই ঠিক ছিল, কিন্তু সব কিছুই ওলট পালট হয়ে গেল খেতে বসবার সময়। গরম মাংসর হাঁড়ি উনুন থেকে যেই না নাবালো অমনি শুনতে পেলাম ছাগলের আওয়াজ। চমকে উঠলাম সবাই। এত রাতে ব্রহ্মডাঙ্গার মাঠে কাদের ছাগল ডাকে? যেমন তেমন ডাক নয়, অন্তিমদের ডাক। বলির আগে পাঁঠারা যেভাবে ডাকে ঠিক সেই রকম। আর তারপরই মনে হলো মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে। একটু পরেই হঠাৎ একটা ঢিপ করে শব্দ, যেন ভারী কিছু একটা লাফিয়ে পড়ল গাছের ডাল থেকে। আমাদের সঙ্গে 2টো হারিকেন ছিল, সে 2টো নিভে গেল দপদপিয়ে। আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম এক ভয়ানক দৃশ্য। একটা বিশাল বড় দৈত্যের মতো চেহারার মানুষ তাকিয়ে আছে একভাবে রান্না হওয়া সেই মাংসর হাঁড়িটার দিকে। আমরা তখন আর আমাদের মধ্যে নেই। বাবারে মারে বলে যে যেই দিকে পারলাম দৌড়ালাম। ক্যাবা, আমি, গোড়া আর পল্টন এক ছুটে ওদের বাড়িতে। ক্যাবার মা তো সব শুনে খুব বকলেন ক্যাবাকে। বললেন, বলিহারি রুচি তোদের, অপঘাতে মরা কোনো প্রাণীদেহর মাংসই কেউ খায় না। তার উপরে ভর সন্ধ্যাবেলা তোরা গেছিস সেই ব্রহ্মডাঙ্গার মাঠে। ওটা যে একটা দোষাস্ত মাঠ তা বুঝি ভুলে গিয়েছিস? আমরা সবাই মাথা হেঁট করে বকুনি হজম করলাম। যাই হোক, সে রাতে মাংস ভাতের বদলে দুধ ভাত খেয়েই শুতে গেলাম আমরা। পরের দিন সকাল হতেই আমরা বাড়ির দিকে রওনা হলাম। অনেক পরে ক্যাবার মুখ থেকে শুনেছি একটা মুন্ডহীন ছাগলকে প্রায় দিনই সন্ধ্যার পর রেল লাইনের ধারে অথবা ব্রহ্মডাঙ্গার আশেপাশে তার ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। সে কারোর ক্ষতি করে না, ভয়ও দেখায় না, ডাকেও না, শুধু দেখা দেয় আর মিলিয়ে যায়। তবে আমরা কিন্তু আর কখনো ওমুখ হইনি। এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।